Okay, so our today's topic of discussion is the wasteland. You know, before understanding the wasteland, we must understand the theory of modernism. As I have already discussed a lot of times regarding modernism, I will let you know a little on modernism. Okay, so the main background of the text, I will later discuss about the background also. But at first, I would lead you the basic information of the text. The publication The publication of the Wasteland is in 1922. এর একটা পাবলিকেশন হয়েছিল 1922 সালে। কোথায়? ইন দ্য ম্যাগাজিন দ্য ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়ন অ্যান্ড পরবর্তীকালে ইন দ্য ডায়াল। ওকে, এই জায়গায় পাবলিশ হয়েছিল। ঠিক আছে, এই টেক্সটটা যে লিটারেরি মুভমেন্ট, লিটারেরি যে মুভমেন্ট রয়েছে, সেটা হচ্ছে মডার্নিজম। এবার মডার্নিজম কি, এই সমস্ত কিছু আমি ডিটেল অ্যানালিসিস করব। এই টেক্সটটার যে স্ট্রাকচার যদি দেখো, স্ট্রাকচার সেটা হচ্ছে ফ্রি ভার্সে লেখা। এই টেক্সটটার 5টা সেকশনস অলরেডি রয়েছে। অ্যান্ড মেন থিমস অফ দ্য পোয়েম যদি আমরা বলি, এই টেক্সটের মেন থিমস হচ্ছে স্পিরিচুয়াল এমপ্টিনেস অ্যান্ড ডিকে, ডিসইলিউশনমেন্ট আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, লস অফ ফেইথ অ্যান্ড ট্র্যাডিশন, ফ্র্যাগমেন্টেশন, এই সমস্ত কিছু। যাই হোক না কেন, আমরা একটা জিনিস দেখব যে at first I must know about the background of the poem. Okay, so what we see that the background of the poem, as far as the background of the poem is concerned, at first I must discuss. First is World War One, First World War. So what we see that আমরা দেখেছি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ফলে কি হয়েছিল, the war killed millions of people, destroyed cities and created deep psychological trauma. আমরা সেটা দেখতে পাচ্ছি, বিকজ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল হচ্ছে 1914 থেকে 1918 সাল পর্যন্ত। এবার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ফলে কি হচ্ছে, একটা উইদিন আ সাডেন মোমেন্ট দ্য হোপ অফ দ্য পিপল আর লস্ট। যে মানুষগুলো এত স্বপ্ন নিয়ে বেঁচে আছে, যে মানুষগুলো জীবনে সেটেলমেন্ট নিয়ে ভাবছে এবং জীবনে কিভাবে ডেভেলপ করবে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, তখন সবাইকে না যুদ্ধে নেমে পড়তে হচ্ছে এবং আর কেউ সেভাবে বেঁচে থাকছে না। কাছে মানে দ্য নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স আর ডেড, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে এফেক্ট, সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই পোয়েম গুলোতে দেখতে পাবো। ওকে, মডার্নিজম যে লিটারেরি মুভমেন্টটা রয়েছে, এটার সময়কাল হচ্ছে 1901 থেকে 1945, and after 1945 it becomes post modernist. তো মডার্নিস্টটা বা মডার্নিজমটা 1901 থেকে 1945 হচ্ছে এর সময় সীমা। দেখো, এই যে এফেক্টস অফ দ্য ওয়ারের ফলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইউরোপ, এই যে ইউরোপটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ফলে ডিস্ট্রাকশন অফ Europeans, destruction of Europe, and we can also see that how Europe became economically unstable because of the word economically, ECO, economically destroyed, economically unstable বলতে পারি আমরা কথাটা, economically unstable। আর একটা দেখতে পাচ্ছি society felt hopeless। এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন হিউম্যান বিংস এর মধ্যে আবার একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে কি জানো তো, এই জায়গায় দাঁড়িয়ে যেটা, যেহেতু এত লোক মারা যাচ্ছে, তখন মানুষদের মধ্যে একটা প্রবলেম, একটা কোয়েশ্চেন তৈরি হচ্ছে। কোয়েশ্চেন কাকে নিয়ে? কোয়েশ্চেন টু গড, the center of God, that if God is there, how can the innocent people are mercilessly dying? So in this case, যখন সোসাইটি এরকম হয়ে যাচ্ছে, তখন এই যে ল্যান্ড, ইউরোপিয়ান যে ল্যান্ড, এই ল্যান্ডে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং যখন একটা ল্যান্ড এই পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে, তখন সেই ল্যান্ডটাকে, যেখানে স্টেবল বলতে কিছু হয় না, যেখানে ফার্টাইল বলতে কিছু হয় না, সমস্ত কিছু আনফার্টাইল হয়ে যায়, আনপ্রোডাক্টিভ হয়ে যায়,
আনফার্টাইল, আনপ্রোডাক্টিভ, কোনো কিছু ভালো যেখানে কিছু সৃষ্টি হয় না, সেই ল্যান্ডটাকে আমরা বলি দ্য ওয়েস্ট ল্যান্ড। ফর দ্যাট রিজন দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ দ্য ওয়েস্ট ল্যান্ড। এটা আমরা কিন্তু বুঝতে পারছি। এবং এই ব্যাকগ্রাউন্ড তো হলো আমাদের, এবং আমাদের আরো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আরো কি ব্যাকগ্রাউন্ড রয়েছে আমাদের? সেকেন্ড ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো যে অবভিয়াসলি একটা জিনিস, হ্যাঁ, যেহেতু গডের প্রতি একটা কোয়েশ্চেন আসছে, সুতরাং এখানে তাদের মধ্যে কিন্তু স্পিরিচুয়াল ল্যাক তো অবশ্যই আসছে। আরেকটা জিনিস, এই ক্ষেত্রে এই সময়ে মানুষজন দে আর নট এবল টু কানেক্ট উইথ গড, সো স্পিরিচুয়াল ল্যাক ইজ অলসো ইম্পর্টেন্ট। স্পিরিচুয়াল ল্যাক, there is no concept of spirituality within the human beings. They are too much bothered with the words, they are too much bothered with the materialistic life. They are not at all concerned with the spiritual life. So that is also a very important background of the poem. আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড কি দেখতে পাচ্ছি? Urbanization, urbanization and industrialization, industrialization. What do you see that? আমরা urbanization and industrialization যখন দেখতে পাচ্ছি, we can see that the notion of urbanization মানে কি দেখতে পাচ্ছি, সিটিজ গুলো এই আরবানাইজেশন, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হচ্ছে, শিল্প বিপ্লব যখন হচ্ছে, তখন দেখতে পাচ্ছি সিটিজ গুলো উইদিন আ মোমেন্ট, এই সিটিজ গুলো র্যাপিডলি গ্রো করছে। এবং এই সিটিজ গুলো কি হচ্ছে, মানে মডার্ন সিটিজ গুলো কি হচ্ছে, তারা খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে বিকজ অফ দা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই টাইমে সারা মেকানিক্যাল হয়ে যাচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ল্যাক আমরা দেখতে পাচ্ছি, মানে there is always business, they are concerned too much with the money, they are not at all bothered with the emotions of life, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। Okay, so what we see that in this poem, in the Westland, Eliot also shows the modern cities, the modern scenes of London, whatever it may be. আমরা আরো কি দেখতে পাচ্ছি? 3 নম্বর ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখতে পাই, মডার্নিজম ব্যাকগ্রাউন্ড দেখতে পেলাম, আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখতে পেলাম। ওকে, এই কবিতার আরেকটা যেটা হচ্ছে, খুব মারাত্মকভাবে এলিয়ট অ্যালিউশনস ব্যবহার করেছেন, অ্যালিউশনস মারাত্মকভাবে ব্যবহার করেছেন। ওকে, আমরা সেগুলো দেখতে পাবো। যে সমস্ত অ্যালিউশনস উনি ব্যবহার করেছেন সেগুলো হলো দ্য ফিশার কিং লেজেন্ড, দ্য ফিশার কিং legend, yes, the Sibyl of Cumae, Hyacinthius myth, Tiresias, the Buddha's fire sermon, the drowned sailor, ফেলবাসকে represent করছেন, উপনিষদ। Okay, and these are all the things what we Divine see at, Comedy, হ্যাঁ, Dante's Divine Comedy. So what we see that Wagner's Eliot's Opera. Wagner's opera. So Eliot's poem is actually like the amalgamation of the multiple text. প্রচুর টেক্সটকে এক জায়গায় করে যেন উনি টেক্সটটা লিখছেন। এই যে একটা ব্রোকেন টেক্সট গুলোকে নিয়ে এসে লিখছেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন সোসাইটি তার কোনো কিছু করবার নেই, যখন সোসাইটি বিকামস ফ্র্যাগমেন্টেড বিকজ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে যখন সোসাইটিতে পেসিমিজমে ভর্তি হয়ে গেছে, যেখানে কোনো আশা বলতে কিছু নেই, উনি সেই জায়গায় দাঁড়িয়ে তো ফ্রি ভার্সে কবিতা লিখবেনই। ফ্রি ভার্স মানে কি? ফ্রি ভার্স হচ্ছে একটা মানে নো মিটার এন্ড নো রাইম স্কিম, যেখানে কোনো রাইম স্কিম নেই, কোনো মিটার নেই। কেন? জীবনের তো কোনো ছন্দ নেই, সেই কারণে উনি টেক্সটটা লিখছেন ফ্রি ভার্সে। আমি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সেই সেই কারণে কিন্তু উনি ফ্রি ভার্সে কিন্তু টেক্সটটা লিখছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। we can also see that we can also see that Eliot's personal life was also being represented throughout the poem. How? Because Eliot's life, Eliot's marriage with Vivian Haywood, Eliot was unhappy. He was not happy. He experienced nervous breakdown and depression. Okay, so for that reason, we have also seen that how he went for treatment. Okay, so what do you see that? So the personal experience and the society's experience of loss, everything is represented throughout the poem. Okay, so now I must go into the text at first, and now before uh, and as I will go down into the text, I will also discuss the allusions of the poems whenever it will come. So ওয়াইফের নামটা কি বললা? Vivian,
লিখে দাও, আমি বুঝতে পারছি না। Okay, I'm jotting down it. Wife of Eliot is Vivian. So nervous breakdown because of the unhappy marriage. Nervous breakdown because of the unhappy marriage of Eliot. You've also seen that Vivian Haywood. Wait, Vivienne. Wait. Vivienne. Vivian. Hey. Wood. Okay, so now let's start with the poem. The poem starts with the epigraph. What do you see that? The epigraph. The epigraph. We see that this is a Roman epigraph, and the epigraph is Nam Sibyllum quidem cumis ego ipes oculis mis vidi in ampulla pindari at cum illi puri disarent and responded illa. So what do you see that? এবং জার্মানিক ফ্রেজও দেখতে পাচ্ছি। যাই হোক, দেখো যেটা বলছে নাম সিবিলাম কুইডেম কিউমুস ইগো ইপসি অকুলিস মিস ভিডি ইন অ্যাম্পুলা পিন্ডরি। এটার মানে হচ্ছে, এটার ইংলিশ মানেটা হচ্ছে, মানে প্রথমত বুঝতে হবে এই যে এপিগ্রাফটা নেওয়া হচ্ছে, এপিগ্রাফ কাকে বলে? ইন্ট্রোডাক্টরি সেকশন অফ আ বুক। এই এপিগ্রাফটা নেওয়া হচ্ছে হুম রোমান রাইটার প্যাট্রোনিয়াসের স্যাট্রিকন প্র্যাকটিকন SATRICON স্যাটিরিকন। ওকে, সো দিস ইজ দ্য রোমান রাইটার পেট্রোনিয়াসের স্যাটিরিকন থেকে উনি এটা দিচ্ছেন। তার প্রথম লাইনে দেখতে পাচ্ছেন উনি রেফারেন্স টানছেন, এই যে ওনার টেক্সটে মাল্টিপল রেফারেন্স পাওয়া যাবে, ওনার টেক্সটে আমরা মাল্টিপল রেফারেন্স দেখতে পাই। ওকে, ওনার টেক্সটে আমরা কিন্তু মাল্টিপল রেফারেন্স দেখতে পাই, এটা কিন্তু বলা হয় অ্যালিউশন। সো এই যে লাইনটা রয়েছে এটা মানে হচ্ছে ফর আই মাইসেলফ ওয়ান্স স দ্য সিভিল অফ কিউমি হ্যাঙ্গিং ইন আ হ্যাঙ্গিং জার। ইন এ জার সো দেখো যে এন্ড হুম এই জায়গাটাকে আগে ব্যাখ্যা করতে হবে যে ফর আই মাইসেলফ ওয়ান স দ্য সিভিল অফ কিউমি হ্যাঙ্গিং ইন আ জার। এই জায়গাটা দেখতে পাচ্ছি দ্য সিভিল অফ কিউমি, দ্য সিভিল SIBYL সিভিল অফ কিউমি, এটাকে কি রিপ্রেজেন্ট করতে? সিভিল অফ কিউমি ওয়াজ আ famous prophetess in Greek Roman mythology. She was also associated with the god Apollo. অ্যাপোলোর সঙ্গে উনি কানেক্টেড ছিলেন। এবং দেখতে পাচ্ছি অ্যাপোলো তাকে একটা উইশ অফার করে, and she asked for as many years of life as the grains of sand in her hands. তার হাতে যতগুলো বালি ছিল যাতে সে বলছে যে আমি এন্ডলেস লাইফ চাই। ওনাকে একটা উইশ দেওয়া হচ্ছে, একটা ব্লেসিং দেওয়া হচ্ছে যে উনি কি চাচ্ছেন? এন্ডলেস লাইফ, ইটার্নাল লাইফ চাচ্ছেন, কিন্তু সে ফরগট টু আস্ক ইটার্নাল ইউথ। কিন্তু কি হচ্ছে, একটা মানুষ যদি সারা জীবন বেঁচে থাকে, আমরা দেখতে পাচ্ছি হান্ড্রেডস অফ ইয়ার্স বাঁচার পরে বডিটা কিন্তু আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে যাবে, কুচকে যাবে, ড্রাই শুকিয়ে যাবে, এবং আলটিমেটলি এতটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে যেন তাকে জারের মধ্যে রেখে দেওয়া যায়। ঠিক আছে, সেই জন্য এই লাইনটা, এবং তাকে এই জায়গাটার মানেটা কি হচ্ছে যে ফর আই মাইসেলফ, এই জায়গাটার মানেটা হচ্ছে ফর আই মাইসেলফ ওয়ান্স স the Sibyl of Cumae hanging in a jar. হ্যাঙ্গিং ইন এ জার ব্যাপারটা কি? মানে তার বডিটা এতটাই শ্রিঙ্ক হয়ে আছে যে সে একটা জারের মধ্যে যেন চলে যাবে। একটা জিনিস, সে এটা ভুলে গিয়েছিল যে ইউথফুল লাইফ কে চাইতে। জীবনে ইটার্নাল লাইফের থেকেও কিন্তু ইটার্নাল ইউথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা আমরা ইউলিসিসে দেখেছি। সো এখানে
উনি যে অ্যালুশনটা আনলেন দ্য সিভিল অফ কিমি থেকে, এবং আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি হুম, যে এক্সট্রিম, মানে একটা জিনিস দেখা যাচ্ছে যে তার বয়স হয়ে যাচ্ছে, তার মানে সে বেঁচে থাকতে কিন্তু আর চাচ্ছে না আলটিমেটলি, মানে মিনিংলেস লাইফে দাঁড়িয়ে যাচ্ছে। একটা টাইম পরে লাইফ বিকামস মিনিংলেস যদি ইটারনাল ইউথ না থাকে, শরীরের যন্ত্রণা, পেইন, এই সব কিছুর ফলে লাইফ উইল বিকাম মিনিংলেস, লাইফ উইল বিকাম নিহিলিস্টিক, লাইফ উইল বিকাম অ্যাবসার্ড। এবং তারপর একটু দেখো, এট কাম ইলি পিওরি ডিসারেন্ট, এটার মানেটা হচ্ছে and when the boys asked her, এটার ইংলিশ মানেটা কি, when the boys asked her, চিলড্রেনরা যখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা। এবার চিলড্রেনরা জিজ্ঞেস করছে মানে চিলড্রেনরা রিপ্রেজেন্টিং ইনোসেন্স, এবার একটা কন্ট্রাস্ট বিটুইন হ্যাঁ, ইউথফুল লাইফ অ্যান্ড দ্য ডিকিং সিভিল, তাই তো, সে জায়গায় একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি আমরা এই জায়গায়। এখানে দেখো এই যে জার্মান ফ্রেজটা রয়েছে, এটা হচ্ছে সিভিল, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা মানে হচ্ছে সিভিল, হোয়াট ডু আচ্ছা। ইউ ওয়ান্ট। তবে উনি কখনো রোমান ফ্রেজ আনছেন, কখনো জার্মানিক ফ্রেজ আনছেন, মাল্টিপল রেফারেন্স আনবেন কেন? এলিয়াস হুম, টেক্সটের হুম, মধ্যে হুম। মাল্টিপল টেক্সটের রেফারেন্স কেন থাকে? এরকম ব্রোকেন ইমেজের মতো করে লেখা কেন টেক্সটটা? কারণ উনি মনে করেন লাইফটাই হচ্ছে ব্রোকেন লাইফ, যেখানে একদম লিনিয়ার স্কেলে তো লাইফটা চলে না। তাই লিনিয়ার স্কেলে লাইফ উনি রিপ্রেজেন্ট হুম, করেন না। সেই জন্য ওনার টেক্সটটা ফ্রি ভার্সে লেখা। সেই জন্য ওনার টেক্সটের ন্যারেটিভ টেকনিকটা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। মানে যা ভেবেছে তাই লিখেছে। হোয়াট এভার হি ফিলস হি জট ডাউন। ওকে? এটা যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা টেক্সট আমরা পড়ছি, যেখানে লিনের স্কেলে একটা টেক্সট যাবে না। বলছে সিভিল হোয়াট ডু ইউ ওয়ান্ট? হুম, আনসারে দিচ্ছে রেসপন্ডিবেট ইলা, মানে কি, সে আনসার, সে উত্তরে কি দিল? সে উত্তরে দিচ্ছে আই ওয়ান্ট টু ডাই। ওয়ান্ডারফুল লাইন, আই ওয়ান্ট টু ডাই, আমি মারা যেতে চাই। দেখো what you see that Sibyl becomes, মানে হুম, because the Sibyl had eternal life but no youth, she became extremely miserable. Obviously লাইফে যদি ইটারনাল লাইফ থাকে, যদি ডেথ না থাকে, তাহলে আমাদের লাইফ উইল বিকাম এক্সট্রিমলি মিজারেবল। কেন? আমাদের ওল্ড এজ এর কারণে। যদি আমরা ইটারনাল ইউথ থাকতে পারি না, তাহলে কিন্তু আমাদের সারা জীবন যদি আমরা অমর হয়ে থাকি কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমাদের যদি ইউথফুলটা না থাকে, হুম, তাহলে কিন্তু ইট উড বিকাম প্রবলেম। দেখো লাইফ বিকামস অলসো মনোটোনাস ইফ উই লিভ ফর এভার, লাইফ মনোটোনাস হয়ে দাঁড়াবে যদি আমরা সারা জীবন বেঁচে থাকি। তো দেখা যাচ্ছে জিজ্ঞাসা করছে আই ওয়ান্ট টু ডাই, সো হোয়াট ইউ সি দ্যাট, একটা হুম, জিনিস হুম, যেটা দেখতে পাচ্ছি, she continued living endlessly but without vitality, beauty or happiness. So what do you see that this thing is also becoming very 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 important. So what do you see that, kindly mute it, the sounds are coming, kindly mute it. Okay, okay, okay. Now the sounds are clear to me. Okay, so I want to die বিকজ দ্য সিভিল, আমরা দেখতে পাচ্ছি যে ইটারনাল লাইফ থাকার পরেও, তার মানে একটা যেটা দেখতে পাচ্ছি যে উনি যখন বলছেন আই ওয়ান্ট টু ডাই, এটা মানেটা কি রিপ্রেজেন্ট করছেন? এটা মানেটা হচ্ছে উনি ডিজায়ার, একটা ইচ্ছা প্রকাশ করছেন, ডিজায়ার ফর রিলিজ, ডিজায়ার ফর রিলিজ ফ্রম এন্ডলেস সাফারিং, ফ্রম এন্ডলেস সাফারিং। তার মানে যে জীবনে কোনো ভাইটাল ইম্পালসিভ ফোর্স নেই, ভাইটাল ইম্পালসিভ ফোর্স মানে কি, এক্সাইটমেন্ট, জীবনের ওই ফোর্সটা যেটা আমাদের বাঁচিয়ে রাখে, যেটা আমাদের জীবনে রোম্যান্স, যেটা আমাদের জীবনে এক্সাইটমেন্ট তৈরি করে, সেটাই তো ভাইটাল ইম্পালসিভ ফোর্স, যেটা এর মধ্যে নেই, সিভিলের মধ্যে নেই বর্তমানে, কারণ উনি ওল্ড এজের কারণে শ্রিঙ্ক হয়ে গেছে। সুতরাং যার মধ্যে ভাইটাল ইম্পালসিভ ফোর্স নেই, সে তখন হলোমেন হয়ে যায়। আর যে ল্যান্ডে বাস করে, সেই ল্যান্ড হচ্ছে ওয়েস্টল্যান্ড হয়ে গেছে। তাই the people are, the people of modern England, the people of modern Europe are the hollow men in the Westland, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো উনি মৃত্যু চাচ্ছেন শেষে গিয়ে। সো মডার্ন সোসাইটি মানে সিভিল রিপ্রেজেন্টস the modern civilization of Europe that cannot truly live but cannot easily die either. না বাঁচতে পারছে না মরতে পারছে, ইটারনাল ইউথ, ইটারনাল লাইফ চেয়েছে তো। তাই এই বাঁচা আর মরার মাঝখানে ও এইখানে মিডিল পর্যায়ে দাঁড়িয়ে গেল। তেমন শি ইজ ইন বিটুইন স্টেট, তার স্টেট হচ্ছে লিম্বো, মাঝখানে দাঁড়িয়ে থাকলো। এই মাঝখানে যে থাকে তাকে তো বলাই হলো ম্যান।
ওকে, সো সুতরাং আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। তাই এই যে এই সিভিলের এক্সিস্টেন্সটা আর মডার্ন পিপলের এক্সিস্টেন্সটা একই, যেখানে তার স্পিরিচুয়ালি ব্যারেন, মিনিংলেস, লাইফলেস, এক্সস্টেড এই সব কিছু। আচ্ছা চলো তারপর দেখতে পাচ্ছি ফর এজরা পাউন্ড ইল মিকলিওর ফ্যাব্রো। ফর এজরা পাউন্ড মানে দ্য ডেডিকেশন অফ দ্য পোয়েম কাকে রেফার করছে? এজরা পাউন্ডকে। এজরা পাউন্ডকে রেফার করছে। এজরা পাউন্ড হচ্ছে এলিয়টের এডিটর। এই পোয়েমটা উনি এডিট করেন এবং অনেক কিছু সেগুলোকে সরিয়ে দিয়ে একটা এডিট করেন কবিতাটাকে, সেজন্য উনি এজরা পাউন্ড ওনার বন্ধু বটে। এজরা পাউন্ডকে এজরা পাউন্ড হেল্প এলিয়ট এডিটিং দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য ওয়েস্টল্যান্ড। এজরা পাউন্ডকে হেল্প করছেন, এজরা পাউন্ড এলিয়টকে হেল্প করছেন টেক্সটটাকে এডিট করতে গিয়ে। সো ইল মিগলিওর আচ্ছা। ইল মিগলিওর ফ্যাব্রো। ইল মিগলিওর ফ্যাব্রো মানে কি? দ্য বেটার ক্রাফটসম্যান। দ্য বেটার ক্রাফটসম্যান। ওকে, ইল মিগলিওর ফ্যাব্রো মানে কি? দ্য বেটার ক্রাফটসম্যান মানে এই যে এডিটর, মানে প্রেইজ করছেন, প্রশংসা করছেন কাকে? এজরা পাউন্ডকে প্রশংসা করছেন। মানে পাউন্ডের এডিটোরিয়াল যে স্কিল সেটাকে উনি প্রশংসা করছেন। ওকে, এখানে এই যে ফ্রেজটা এটা আবার নেওয়া হয়েছে দান্তের দ্য ডিভাইন কমেডি থেকে। হুম। দ্য ডিভাইন কমেডি থেকে। তাহলে বোঝো উনি প্রথমে সেই গ্রিক ক্লাসিক্যাল মানে এলিয়ট কিন্তু তখন প্রথমে একটা গ্রিক মিথ ইউজ করলেন, গ্রিক রোমান মিথ ইউজ করলেন, ক্লাসিক্যাল মিথ ইউজ করলেন। এই কারণে এলিয়টকে মডার্ন ক্লাসিসিস্ট বলা হয়। উনি মডার্নিজমের থেকেও ক্লাসিসিজমে কিন্তু বারবার ফিরে যাবেন। ওকে, মডার্ন ক্লাসিসিস্ট বলা হয়। আচ্ছা, আরেকটা জিনিস ইল মিগলিওর ফ্যাব্রো, এই ফ্রেজটা নেওয়া হচ্ছে দ্য ডিভাইন কমেডি থেকে। তো আমরা দেখতে পাচ্ছি হিজ টেক্সট ইজ অ্যাকচুয়ালি আ কালেকশন অফ মাল্টিপল টেক্সট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো দ্য এপিগ্রাফ অ্যান্ড দ্য ডেডিকেশন টুগেদার create the spiritual exhaustion and the modern decay of modern civilization. ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এবার আমরা টেক্সটের যে 5টা সেকশন রয়েছে। এক নম্বর হচ্ছে দ্য বারিয়াল অফ দ্য ডেড। দ্য বারিয়াল, বারিয়াল মানে কি? কবর দেওয়া। অফ দ্য ডেড, ডেড মানে মৃত, মৃত মানুষদের কবর দেওয়া। অ্যাকচুয়ালি এটা একটা ক্রিশ্চিয়ান একটা কালচার, যে ক্রিশ্চিয়ান রেফারেন্স কি উনি টানছেন। কি দেখছেন? বারিয়াল অফ দ্য ডেড তার মানে কি? এই যে বারিয়াল অফ দ্য ডেড মানে ইট ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ ডেথ, মৃত্যুর সঙ্গে। এই ডেথটা না মানে স্পিরিচুয়াল ডেথকে রেফার করছে। কাকে? স্পিরিচুয়াল death কে রেফার করছে of modern people, the spiritual death of modern people after first হুম। world war. So what we see that the section actually describes a barren and lifeless world where people have lost faith, hope and spiritual vitality, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। সেজন্য এই টাইটেলটা স্পিরিচুয়াল ডিকে কে রিপ্রেজেন্ট করে, কালচারাল কোল্যাপস কে রিপ্রেজেন্ট করে এন্ড দ্য সার্চ ফর রিজেনারেশন, এবং নতুন করে কোনো আশা খুঁজে পাওয়া যায় কিনা সেটাকেও রিপ্রেজেন্ট করছে। তো লাইন বাই লাইন শুরু করছি টেক্সটটা। রাইট, wait for 1 minute. Let me erase it. Okay, wait. Let me. What's the problem is going on? I don't understand it.
এবার আমরা লাইন বাই লাইন টেক্সট শুরু করব। প্রথম লাইনটাই ইজ হুম ভেরি স্ট্রাইকিং বিকজ হি গোজ, ওকে, April is the coolest month. So what we see it, the poem starts with the line, April is the coolest month, breeding lilacs out of the dead land. So what does the line actually represent? আমি সেটা দেখবো সবার আগে। April is the coolest month, তার মানে এপ্রিল ইজ দ্য কুলেস্ট মান্থ, এই প্রথম লাইনটাই মানে যাকে রেফার করছে যে লোকটাকে, এই প্রথম লাইনটাই যেটা দিস ফার্স্ট লাইন প্যারোডিজ বা মক্স, প্যারোডিজ Chaucer's The Canterbury Tales, বিকজ চসারের ক্যান্টারবারি টেলস শুরু হচ্ছে এটা দিয়ে, এপ্রিল ইজ দ্য সুইটেস্ট মান্থ, কিন্তু এলিয়ট শুরু করছে হুম অন্যভাবে, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এবার একটা ব্যাপার হচ্ছে পুরোপুরি অপোজিট, এই মডার্ন পোয়েমই হচ্ছে হোয়াট এভার ইউ উইল এক্সপেক্ট, ও মডার্ন কবিতাগুলো তার বিরুদ্ধে যাবে, কারণ আমাদের জীবন আমাদের মতো চলে না। ওকে, এবার এই যে লাইফ, মডার্ন কবিতাগুলো হচ্ছে অ্যান্টি রোমান্টিক হয়, অ্যান্টি কনভেনশনাল হয়, এটা কনভেনশনকে মানে না, কনভেনশনে যা কিছু বলা হবে তার অপোজিটে যায় এরা। ওকে, বিকজ অফ দ্য হুম 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 ডিপ্রেশন অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কারণে। So April is the cruelest month, breeding lilacs out of the dead land. April is the cruelest month কারণ এপ্রিল হচ্ছে, প্রথমত বুঝতে হবে এই যে এপ্রিল, এপ্রিল হচ্ছে মান্থ অফ স্প্রিং, এপ্রিল হচ্ছে মান্থ অফ স্প্রিং, বসন্তের সময়। রিজেনারেশন হ্যাঁ, রিবার্থ অবশ্যই, তার মানে কি রিপ্রেজেন্ট করছে, রিজেনারেশন আর রিবার্থ। এবার এপ্রিল অ্যাজ ইট ইজ দ্য মান্থ অফ স্প্রিং, এটাকে ক্রুয়েল বলা হচ্ছে কেন, কারণ ব্রিডিং, এটা কি জন্ম দেয়, লাইল্যাক্স, লাইল্যাক্স মানে এটা ফ্লাওয়ার, এটা ফ্লাওয়ার্স, মানে হুম ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স, এবার লাইল্যাক্স ফ্লাওয়ার্স। ওকে, এবার একটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে যে লাইল্যাক্স ফ্লাওয়ার্স, তার মানে প্রথম লাইনে উনি কি করছেন, চসারকে কি করছেন, চসারকে উনি প্যারোডি করছেন। কিভাবে, যে কারণ যেখানে চসার বলেছিল এপ্রিল ইজ দ্য ক্রুলেস্ট মান্থ, সেখানে এপ্রিল ইজ দ্য সুইটেস্ট মান্থ, উনি বলছেন এপ্রিল ইজ দ্য ক্রুলেস্ট মান্থ, এপ্রিলকে এভাবে শুরু করছেন এবং বলছেন যে কারণ এপ্রিল কেন ক্রুলেস্ট মান্থ, কারণ এটা ফ্লাওয়ার নিয়ে আসছে, ফুল জন্ম দিচ্ছে, কারণ এপ্রিল মাস হচ্ছে স্প্রিং এর টাইম, সেখানে সবকিছু নতুন ভাবে জন্ম নেয়। কিন্তু এলিয়েটের কাছে এটা ভালো জিনিস নয়, এলিয়েট বলছেন এপ্রিল হুম সুইট শাওয়ার্স, একটা জিনিস যেটা রিপ্রেজেন্ট করছে এপ্রিলের যেটা সুইট শাওয়ার্স, যেটা চশারে গাছে, সেটা এর কাছে ক্রুয়েল, বিকজ এলিয়েট ফিলস দ্যাট মডার্ন সোসাইটি হুম হ্যাজ লস্ট দ্য জয় অ্যান্ড ফেইথ, তারা সমস্ত স্বপ্ন হারিয়েছে, তারা সমস্ত আনন্দ হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে, এবং তাদের কাছে এই ফুলটা না, এই একটা ফুল কখনো হোপ আনতে পারে না। নর্মালি ট্র্যাডিশনালি একটা ফ্লাওয়ার কি আনতে পারে, হোপ আনতে পারে, কিন্তু মডার্ন সোসাইটিতে এরা বলবে কোনো ফুল কখনো হোপ নিয়ে আসে না। রাদার সোসাইটিটা যেহেতু পেসিমিজমে ভর্তি হয়ে গেছে, পেসিমিজমে ভর্তি হয়ে গেছে, এই ফ্লাওয়ার হোপ কে আনছে না। সো এপ্রিল ইজ দ্য কুলেস্ট মান্থ, April is the coolest month. So for Chaucer, April was joy, fertility, spiritual journey. But for Eliot, April is pain, disturbance, emotional suffering. So April is the cruelest month. কেন cruelest month? স্প্রিং সব থেকে বছরের সেরা সময়টাও ওদের কাছে ভালো নেই, মডার্ন সোসাইটির কাছে ভালো নেই, এরা সেই জন্য একে বলছে ক্রুলেস্ট মান্থ, ব্রিডিং লাইল্যাক্স, এবং লাইল্যাক্স জন্মাচ্ছে কোথায়, আউট অফ দ্য ডেডল্যান্ড। ডেডল্যান্ড, ডেডল্যান্ড বলতে কোনটা, ওয়েস্টল্যান্ড কি ইউরোপকে বোঝাচ্ছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে কি জন্ম নিচ্ছে, শুধু লাইল্যাক্স ফ্লাওয়ার্স জন্ম নিচ্ছে, এই ডেডল্যান্ড থেকে কি নিচ্ছে, ফ্লাওয়ার্স, আমার এই ডেডল্যান্ড থেকে কোনো কিছু ভালো জন্ম নিতে পারে না, ফ্লাওয়ার্স জন্ম নিলেও সেটা কোনো হোপ নিয়ে আসবে না অন্তত। এই ডেডল্যান্ড বলতে ওয়েস্টল্যান্ড, কিন্তু ওয়েস্টল্যান্ড বলছে মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার, মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার। সো স্প্রিং, এই যে সিজনটা মানে এপ্রিল মাসটা বা স্প্রিংটা কি আনছে, মিক্স করে দিচ্ছে কাকে, মেমোরিকে অ্যান্ড ডিজায়ারকে। মেমোরি মানে সেটা পাস্টকে রিপ্রেজেন্ট করছে, আর ডিজায়ার মানে সেটা ফিউচারকে রিপ্রেজেন্ট করছে। মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার। হুম সো আফটার দ্য ডিভাস্টেশন অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার, পিপল রিমেম্বার আ বেটার পাস্ট, পাস্টকে রিমেম্বার করছে এবং একটা বেটার ফিউচারের জন্য ওরা বসে রয়েছে।
সো মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার, মেমোরি আনছে আবার ডিজায়ার আনছে। কেন? এই এপ্রিল কখনো বেস্ট সময় ছিল আমাদের কাছে, আর ডিজায়ার করছে যে আবার যেন বেস্টটা হোক, কিন্তু বর্তমান টাইমে নেই, সেজন্য বলছি ক্রুয়েস্ট মান্থ এপ্রিলকে। সো দিস মিক্সচার of memory and desire creates psychological tension, creates psychological tension কিন্তু নিয়ে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। So what you see that is steering dull roots with spring rain, steering dull roots with spring rain। তাহলে স্প্রিং রেন কি করছে? tries to awaken lifeless roots in the soil। দেখো স্টিয়ারিং মানে চেষ্টা করছে কোনটাকে? ডাল রুটস গুলোকে। ডাল রুটস মানে লাইফলেস রুটস, যে গাছগুলোর। এখানে লাইফলেস হুম, রুটস বলতে কি? লাইফলেস মানে এন্ডলেস, মানে লাইফলেস, যার মধ্যে কোনো লাইফ নেই, মানে স্পিরিচুয়াল এমটি অফ দ্য মডার্ন পিপল, সেটাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু। ডাল রুটস একদিকে যেমন মিনিংলেস ইউরোপকে রিপ্রেজেন্ট করছে, ঠিক একইভাবে কিন্তু মিনিংলেস মডার্ন পিপলকেও কিন্তু রিপ্রেজেন্ট করছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আরেকটা জিনিস, এই যে স্টিয়ারিং ডাল রুটস, রুটস বলতে কি? গাছকে মানে ট্রিজ, যে গাছগুলো প্রাণ নেই সেগুলোকেও জাগানোর চেষ্টা করছে। সো স্প্রিং রেইন ট্রাইজ টু অ্যাওয়েকেন লাইফলেস রুটস ইন দ্য সয়েল। তার মানে ট্র্যাডিশনাল পোয়েট্রি স্প্রিং রেইন কি করে? ফার্টিলিটিকে রিপ্রেজেন্ট করে, রিনিউয়ালকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এলিয়ট কি বলছেন? স্প্রিং রেইন কি বলছে? এ কি করছে? ডাল রুটস কে রিপ্রেজেন্ট করছে। এলিয়ট কলস দ্য রুটস, রুটস মানে কি? শিকড়, তার মানে সেটা একটা হোপ নিয়ে আসবে গাছের শিকড়, কিন্তু উনি বলছেন ডাল। তার মানে কেন ডাল? হুম, ইনঅ্যাক্টিভ, ডাল মিনস ইনঅ্যাক্টিভ। উনি বলছেন মডার্ন সিভিলাইজেশন ইজ স্পিরিচুয়ালি ইনঅ্যাক্টিভ। উনি কন্টিনিউয়াসলি ট্র্যাডিশনাল আইডিয়া গুলোকে ভাঙতে ভাঙতে যাচ্ছেন, ডিকনস্ট্রাক্ট করতে করতে যাচ্ছেন, ডিকনস্ট্রাকশন করতে করতে যাচ্ছেন, ভাঙতে ভাঙতে যাচ্ছেন একদম প্রত্যেকটা আইডিয়াকে। উইন্টার কেপস আস ওয়ার্ম, উইন্টার কেপস আস ওয়ার্ম, কভারিং আর্থ ইন ফরগেটফুল স্নো। উইন্টার কেপস আস ওয়ার্ম মানেটা কি? মানে বলছে উইন্টার প্রোটেক্টেড পিপল, মানে নর্মালি কি হচ্ছে ইংল্যান্ডের ক্ষেত্রে বা ইংলিশ কান্ট্রিগুলোতে উইন্টার কি রিপ্রেজেন্ট করে? উইন্টার রিপ্রেজেন্ট করে, উইন্টারে সবাই দেখবে একদম জড়সড় হয়ে থাকে। উইন্টার রিপ্রেজেন্ট নামনেস, ইনঅ্যাক্টিভিটি, ডেথ কে রিপ্রেজেন্ট করে। কিন্তু এলিয়েট কি বলছেন? এলিয়েট যেটা দেখাচ্ছেন, উইন্টার কেপস আস ওয়ার্ম, উইন্টার আমাদেরকে প্রোটেক্ট করে যেন। উইন্টার প্রোটেক্টেড পিপল বাই কভারিং দ্য আর্থ উইথ স্নো দ্যাট হেল্পড দেম ফরগেট দেয়ার পেইনফুল রিয়ালিটি। যেটা বলছে উইন্টার কেপ্ট আস ওয়ার্ম, উইন্টার আমাদেরকে গরম রাখে। এখানে যেটা বলছে এই যে, তার মানে কি? উইন্টারে মানুষজন নামলেস হয়ে যায়, তারা একদম চুপচাপ বসে থাকে, দে কান্ট ডু এনিথিং, দে আর ইনঅ্যাক্টিভ। এই জায়গায় দাঁড়িয়ে দে অলসো কান্ট রিমেম্বার দ্য পাস্ট, দে অলসো কান্ট রিমেম্বার দ্য পাস্ট গ্লোরি। সুতরাং এই কারণে উইন্টার আমাদেরকে ওয়ার্ম করে রাখে। আবার অপোজিট ইমেজ, সেটা আমরা দেখতে পাচ্ছি কভারিং আর্থ, এবং এই উইন্টার কি করে? আর্থকে কভার করে রাখে ইন ফরগেটফুল স্নো, স্নো দিয়ে, বরফ দিয়ে। কিন্তু স্নো মানে বরফ, এটা সবসময় স্ট্যাগনেশনকে রেফার করে, স্ট্যাটিক ইমেজকে রেফার করে, স্ট্যাগনেশন বা নামনেসকে রিপ্রেজেন্ট করে। সো ফিডিং এ লিটল লাইফ উইথ ড্রাইড টিউবার্স, ফিডিং আ লিটল লাইফ উইথ ড্রাইড টিউবার্স, ইট মিনস টিউবার্স বলতে কি? প্লান্টস, প্লান্টসের গাছের যে সমস্ত রুটস সেগুলো। এটা দেখতে পাচ্ছি হুম, এই যে ফিডিং আ লিটল লাইফ, মডার্ন সোসাইটিতে লাইফ একদম লিটল, মানে খুব অল্প জীবন বেঁচে রয়েছে, মানে স্মল অ্যামাউন্ট অফ লাইফ জাস্ট সার্ভাইভস। কি নিয়ে? উইথ ড্রাইড টিউবার্স, ড্রাইড মানে শুকিয়ে যাওয়া, গাছের রুটস গুলো যেন সব শুকিয়ে গেছে। তাই এটা রিপ্রেজেন্ট করছে যে দ্য এমটিনেস অফ মডার্ন সোসাইটি। সামার, তারপর একদম উনি একটু আগে উইন্টার ইমেজ দিতে দিতে উনি এবার কি বলছেন? সামার সারপ্রাইজড আস। সঙ্গে সঙ্গে দেখো ইমেজগুলো বারবার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। সামার সারপ্রাইজড আস, সামার আমাদেরকে কি করছে? সারপ্রাইজ করছে। এবার আস এখানে কিন্তু প্লুরাল ভয়েস হয়ে গেল। তারপরে the speaker remembers a moment, দেখো the summer surprised us coming over the Sternbergers with a shower of rain। so summer surprised us, একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে, summer surprised us, তার মানে within a moment the speaker remembers a moment when summer suddenly arrived while they were near Sternberger sea।
এই যে স্টোনবার্জার সি যেটাকে রেফার করছে, মানে এটা একটা লেক, একটা হ্রদ, লেক 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 ইন জার্মানি, লেক ইন জার্মানি। এবার এই মেমোরিটা অ্যাকচুয়ালি কানেক্টেড কার সঙ্গে? এই মেমোরিটা কানেক্টেড হচ্ছে, যেটা রেফার করা হয়, অস্ট্রিয়ান একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, অস্ট্রিয়ান একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। সেই অস্ট্রিয়ান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি একজন মেম্বার, মেরি ল্যারিস, মেরি ল্যারিস ও কিছু ছিল, হ্যাঁ। উনি কাউন্টেস, না কাউন্টেস, একদম অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির একজন মহিলা। এবং সে বিলংস টু দ্য রয়্যাল ডাইনেস্টি, একটা রয়্যাল ডাইনেস্টি থেকে তিনি বিলং করতেন। ওনার ডাইনেস্টির নাম ছিল হচ্ছে হ্যাবসবার্গ, HABS, হ্যাবসবার্গ ডাইনেস্টি। ওকে, সো বলছে সামার সারপ্রাইজড আস, সামার সারপ্রাইজড আস, within a moment the image changed, সামার সারপ্রাইজড আস। একটু আগে বললো উইন্টার, এবার বলছে সামার। এবার স্টার্নবার্জার সি, এটা একটা লেকের কথা বলছে। এবার তাহলে কি বলছে যে কামিং ওভার দি স্টার্নবার্জার সি উইথ আ শাওয়ার অফ রেইন। তার মানে এখানে ইউরোপিয়ান অ্যারিস্টোক্রেটস এর, মানে বিফোর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, ইউরোপিয়ান অ্যারিস্টোক্রেটস স্পেন্ট হলিডেজ, কোথায় হলিডে কাটাতো? এই সমস্ত লেকগুলোর আশেপাশে, এই সমস্ত লেকগুলোর আশেপাশে তারা হলিডে কাটাতো। কিন্তু আফটার দ্য ওয়ার আমরা কি দেখতে পাচ্ছি? যুদ্ধ শেষ হওয়ার পরে এই যে ইউরোপিয়ান যে সমস্ত এম্পায়ার্স, যুদ্ধ হওয়ার পরে এই সমস্ত এম্পায়ার্স গুলো কোলাপসড হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। অ্যারিস্টোক্রেটিক এই যে লাইফ গুলো, এগুলো সব ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছি দ্য ওল্ড কালচারাল যে অর্ডার অফ ইউরোপ, সেটাও ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। সুতরাং এই যে দ্য মেমোরি অফ স্টার্নবার্জার সি রিপ্রেজেন্টস দ্য লস্ট ওয়ার্ল্ড অফ প্রি ওয়ার ইউরোপিয়ান হিস্ট্রি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? এই যে স্টার্নবার্জার সি যখন কথা বলছে, এটা তো একটা হ্যাপি ইমেজ। কারণ এটা কি রিপ্রেজেন্ট করছে? আগেকার, মানে যুদ্ধ হওয়ার আগে লস্ট ওয়ার্ল্ড। কেন লস্ট ওয়ার্ল্ড অফ প্রি ওয়ার, প্রি ওয়ার ইউরোপিয়ান অ্যারিস্টোক্রেসি, তারা যেভাবে জীবন কাটাতো যুদ্ধ হওয়ার আগে, সেগুলো কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। এই যে অ্যারিস্টোক্রেসি জিনিসটাকে চলে যাচ্ছে। তার মানে হঠাৎ করে এই লাইফটা আনএক্সপেক্টেডলি ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। সো সেই জন্য বললো না, সামার সারপ্রাইজ কামিং ওভার স্টার্নবার্জার উইথ আ শাওয়ার অফ রেইন। হঠাৎ করে দেখো সামার সারপ্রাইজ, সামার চলে আসলো, এবং হঠাৎ করে আবার কি দেখা যাচ্ছে? শাওয়ার অফ রেইন, বৃষ্টি হচ্ছে। তার মানে এই যে আনএক্সপেক্টেড ডিসরাপশন অফ দ্য পিসফুল ওয়ার্ল্ড অফ ইউরোপ, সেটাকে রিপ্রেজেন্ট করছে। এইভাবে আনএক্সপেক্টেডলি তাদের জীবনগুলো নষ্ট হয়ে গেল, তাদের জীবনগুলো শেষ হয়ে গেল, সমস্ত স্বপ্ন ভেঙে গেল। দ্য হার্শ মডার্ন রিয়ালিটি আফটার দ্য ওয়ার, সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। উই স্টপড ইন দ্য কলোনেড, এই কলোনেড বলতে এটা একটা আর্কিটেকচারাল বিল্ডিং, ইউরোপিয়ান ক্লাসিক্যাল বিল্ডিংস বা গার্ডেন্স, এগুলোকে বলা হতো যে কলোনেড। ওকে, সো হোয়াট ইউ সি দ্যাট, এই যে কলোনেড, উই স্টপড ইন দ্য কলোনেড, এই যে বৃষ্টি হচ্ছে, আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম? একটা বিল্ডিং এর নিচে গিয়ে দাঁড়ালাম। কলোনেডস আর দ্য ক্লাসিক্যাল বিল্ডিংস এন্ড গার্ডেন্স। কোথায়? স্পেশালি এই যে অ্যারিস্টোক্রেটিক সিটিজ যেগুলো এই জার্মানিতে, জার্মানির এই যে ওই স্টানবার্জের সিটি, যেটা কোথায় ছিল? ওটা মুনিচ নামক যে একটা সিটি ছিল, মুনিচ, ওই শহরটাতে। এবার ওখানে কি হতো? খুব কালচারাল অ্যারিস্টোক্রেটিক জায়গাগুলো থাকতো। তো বলছে বৃষ্টির ফলে তার কি হচ্ছে? তার শেল্টারটা নিচ্ছে কোথায়? ওই কলোনিতে গিয়ে। তার মানে, মানে ইউরোপিয়ান এলিট সোসাইটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে বিফোর দ্য ওয়ার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই যে কলোনিতে গিয়ে যখন তারা একটা টেম্পোরারি শেল্টার চাচ্ছে বা কমফোর্ট নিচ্ছে, শেল্টার নেওয়ার চেষ্টা করছে, এটাই অ্যাকচুয়ালি সিক, মানে দে আর ট্রাইং টু ফাইন্ড দ্য সিকিউরিটি দ্যাট দ্য অ্যারিস্টোক্রেটিক ক্লাস ওয়ান্স এনজয়েড। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে শেল্টার নেওয়ার চেষ্টা করছে বিল্ডিং এর নিচে, তার মানে কি তারাও ওই শেল্টারটা খোঁজার চেষ্টা করছে আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার। and went on in the sunlight. কোথায় গেল? সানলাইটে গেল। After the rain stopped, they continued walking in the sunshine into the Hofgarten, এই হফ গার্ডেন হচ্ছে একটা রয়্যাল গার্ডেন, বাগান।
হ্যাঁ, দেখো বারবার করে প্রেজেন্ট পাস্টে ঘুরে আসছে। এই যে বাগান, মানে একটা ফেমাস রয়্যাল গার্ডেন, এটা একটা বাগান। ঠিক আছে? এই জার্মানিতেই ছিল। আচ্ছা। মানে এটা এমন একটা জায়গা যেখানে খুব সমাজের এলিট পিপলরা তারা সেখানে হাঁটাচলা করত। ঠিক আছে? এবার হুম, রয়্যাল লেজিয়ার কে রিপ্রেজেন্ট করছে। একটা রয়্যাল লাক্সারি, রয়্যাল লেজিয়ার সেগুলোকে দেখাচ্ছে। কিন্তু আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার 1 এই সমস্ত কিছু কিন্তু কোল্যাপসড হয়ে যাচ্ছে। দ্য অ্যারিস্টোক্রেটিক লাইফস্টাইল অ্যাসোসিয়েটেড উইথ প্লেসেস লাইক হফ গার্ডেন ডিক্লাইন্ড। সবকিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই ইমেজগুলো থাকছে না। তার মানে একটা জিনিস, এই এখানে ওয়েনটন পাস্ট মেমোরির কথা বলছে, একটা নস্টালজিয়ার কথা বলছে যে এই ইমেজটা আমাদের আর নেই, এই লাক্সারিটা আমাদের আর নেই। ওকে, তার মানে এই যে দ্য মুভমেন্ট ফ্রম রেইন টু সানলাইট, এগুলো কি সাজেস্ট করছে? প্লেজেন্ট মেমোরিকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এই জিনিসগুলো সব শেষ হয়ে গেছে। অ্যান্ড ড্র্যাঙ্ক কফি হুম, হুম, হুম। অ্যান্ড টক ফর অ্যান আওয়ার। এবং তারা কি করতো? তারা কফি খেত, ১ ঘন্টার জন্য বসে গল্প করত। মানে এটা হচ্ছে ক্যাফে কালচার বলা হয় এটাকে। ঠিক আছে? মানে ইন্টেলেকচুয়াল ডিসকাশন, মানে আচ্ছা। এলিট রিপ্রেজেন্টেশন, এই সবকিছুকে সিভিলাইজড লেজিয়ার এগুলোকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এলিয়েট যেটা বলছেন দ্যাট দ্য কালচার মানে এইগুলোর একটা জিনিস, ড্র্যাঙ্ক কফি অ্যান্ড টক ফর অ্যান আওয়ার, এই সমস্ত কিছু কিন্তু আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার 1 এই সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। মানে দ্য হ্যাপি মোমেন্টস আর গান। এটা আরেকটা জিনিসকে বোঝাচ্ছে। এটা আরেকটা জিনিসকে বোঝাচ্ছে যে ড্র্যাঙ্ক কফি অ্যান্ড টক ফর অ্যান আওয়ার, যে এমপ্টিনেস, স্পিরিচুয়াল এমপ্টিনেস অফ মডার্ন লাইফ, সেটাকেও কিন্তু রিপ্রেজেন্ট করছে। সেটাকেও কিন্তু একই সঙ্গে উনি রিপ্রেজেন্ট করছেন। ওকে, সো পরের লাইনটা আমরা আসবো। বিন গার কেইন রাশিয়ান স্ট্যাম্পড অস লিশিয়ন ইচডিউসড। এই যে এই যে জার্মানিক ফ্রেজটা রয়েছে, এটার মানে হচ্ছে আই এম নট রাশিয়ান এট অল, আই কাম ফ্রম লিথুনিয়া, আ রিয়াল জার্মান। এই লাইনটা মানে হচ্ছে আই এম নট রাশিয়ান এট অল, I come from Lithuania, a real German. So what you see that this line is spoken in German, যেটা কি মাল্টিকালচারাল অ্যারিস্টোক্রেটিক সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে। উনি বলছেন আই এম নট রাশিয়ান এট অল, আই কাম ফ্রম লিথুনিয়া, রিয়াল জার্মান, জার্মান থেকে এসেছে। এবার দেখো দি স্পিকার, স্পিকার এখানে কে? এই মেডি ল্যারিশ, আ মেম্বার অফ হ্যাবসবার্গ ডাইনেস্টি, মেডি ল্যারিশ অফ হ্যাবসবার্গ ডাইনেস্টি। এবার এই লিথুনিয়া ওয়াজ ওয়ান্স আ পার্ট অফ রাশিয়ান এম্পায়ার। কি বলছে? লিথুনিয়া ওয়াজ ওয়ান্স আ পার্ট অফ রাশিয়ান এম্পায়ার। লাইনটা কি ছিল? যে আই এম নট রাশিয়ান এট অল, আই কাম ফ্রম লিথুনিয়া, রিয়েল জার্মান। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এই লিথুনিয়া ওয়াজ ওয়ান্স আ পার্ট অফ রাশিয়ান এম্পায়ার, সুতরাং কি হচ্ছে? এটা ওই জন্য অনেক অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি এথনিক্যালি কিন্তু জার্মান ছিল। এবার বিকজ অফ দ্য শিফটিং বর্ডার্স অ্যান্ড এম্পায়ার, কোয়েশ্চেন্স অফ ন্যাশনাল আইডেন্টিটি আর কমন। সেজন্য মেরি ইনসিস্টলি বলছে শি ইজ জার্মান রাদার দ্যান রাশিয়ান। তার মানে কমপ্লিটেড পলিটিক্যাল আইডেন্টিটিস কে রিপ্রেজেন্ট করছে। এবার এই যে জার্মান ল্যাঙ্গুয়েজ কি ইউজ করছেন এলিয়ট, এটাই হচ্ছে মডার্নিস্ট টেকনিক অফ ফ্র্যাগমেন্টেশন। একবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একবার জার্মান ল্যাঙ্গুয়েজ, একবার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত কিছু দিয়ে একটা কনফিউজড কালচারাল আইডেন্টিটি উনি তৈরি করছেন। এই যে মাল্টি কালচারাল বা মাল্টি লিঙ্গুইস্টিক অ্যাপ্রোচ অফ এলিয়ট অলসো শোস দ্য মাল্টি কালচারাল অ্যাসপেক্টস। সেজন্য বলছে লিথুনিয়া একসময় রাশিয়ানসদের আন্ডারে ছিল, পরবর্তীকালে জার্মানিক। সুতরাং বলছে আই নাও আই এম, সো এই যে বর্ডার প্রবলেম, এই যে ওয়ার্ল্ড ওয়ার প্রবলেম, সেটা কিন্তু দেখাচ্ছে। অ্যান্ড হোয়েন উই ওয়ার চিলড্রেন, যখন, এবার দেখো উনি ওনার পাস্ট মেমোরি আবার রিপ্রেজেন্ট করছেন, যখন আমরা শিশু ছিলাম, স্টেইং এট আর্ক ডিউকস, স্টেইং এট আর্ক ডিউক, মানে এই যে আর্ক ডিউক হচ্ছে আহ, মানে অ্যান আর্ক ডিউক ওয়াজ আ হাই র্যাঙ্কিং প্রিন্স ইন হ্যাবসবার্গ ডাইনেস্টি। ওকে, এই আর্কডিউক মানে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিজ তাদের চাইল্ডহুড কোথায় কাটাতো? এই মানে গ্র্যান্ড প্যালেসেস, এই আর্কডিউক বলতে প্যালেস, প্রাসাদ। যখন ছোটবেলা ছিল তখন এই প্যালেস, বিভিন্ন প্রাসাদে তার জীবন কাটতো। মানে লাক্সুরিয়াস অ্যারিস্টোক্রেটিক লাইফ অফ প্রি ওয়ার ইউরোপ, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছেন। মনে রাখবে, লাক্সুরিয়াস অ্যারিস্টোক্রেটিক লাইফ অফ প্রি ওয়ার ইউরোপ, লাক্সুরিয়াস অ্যারিস্টোক্রেটিক লাইফ of pre-war Europe. Okay, so and when we were children, staying at the Archduke's, তার মানে তাদের লাক্সারি কি রিপ্রেজেন্ট করছে? My cousins, he took me out on a sled.
মেরিস কাজিন, সে কোথায় নিয়ে গেল তাকে? একটা স্লেডে, ওই যে স্নো বরফের উপর যে স্লেডিং করা হয় না সেটাকে বলছে। মানে স্লেডিং ওয়াজ আ কমন উইন্টার অ্যাক্টিভিটি ইন দিস টাইম। ওকে, এবার এই যে লেজার লাইফ অফ হুম। ইউরোপিয়ান এলিট সেটাকেও কিন্তু দেখাচ্ছে। অ্যান্ড অ্যান্ড আই ওয়াজ ফ্রাইটেন্ড, এবং আমি ভয় পেয়ে গেছিলাম। আই ওয়াজ ফ্রাইটেন্ড, মেরি ফেল্ট স্কেয়ার্ড। এখানে একটা দেখো কেন কেন ভয় পেয়ে গেলেন। এই যে ভয় পাওয়াটা হচ্ছে মানে ইট অলসো শোজ দ্য ফিয়ার অর আনসার্টেনিটি। ওকে, তার মানে হি সেড মেরি, মেরি হোল্ড অন টাইট, শক্ত করে ধরে থাকো, হোল্ড অন টাইট। তার মানে হার কাজন টেলস হার টু হোল্ড টাইটলি টু দ্য স্লেড সো শি ডাজ নট ফল, যাতে সে স্লেডিং করতে গিয়ে পড়ে না যায়, তাই তো? এবার বলছে অ্যান্ড ডাউন উই ওয়েন্ট, আমরা নিচের দিকে চলে গেলাম, তাই তো? ডাউন উই ওয়েন্ট মানে দ্য স্লেড মুভড কুইকলি ডাউন হিল। এবার দেখো এখানে একটা জিনিস বোঝাচ্ছে, এই যে ডাউনওয়ার্ড মোশন, তাই না? এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে কিন্তু ডিক্লাইন কে বা ফল। এই ডাউনওয়ার্ড মোশন অ্যাকচুয়ালি মানে দিস ডাউনওয়ার্ড মোশন মানে ক্রিয়েটস আ মেটাফর, মানে ওয়ার্কস অ্যাজ আ মেটাফর ফর দ্য ইউরোপিয়ান অ্যারিস্টোক্রেটিক, মানে দ্য ডিক্লাইন অফ দ্য ইউরোপিয়ান অ্যারিস্টোক্রেটিক সিভিলাইজেশন। সেটাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ডাউন উই ওয়েন্ট। ওকে, সো দ্যাটস হাউ। সো ইন দ্য মাউন্টেন্স there you feel free, in the mountains there you feel free. So Mary says that when people are in the mountains they feel or they experience a feeling of freedom. ওই মাউন্টেন্সে তুমি কিভাবে ফ্রিডম উপলব্ধি করবে, তার মানে এই যে মাউন্টেন্স রিসর্টসে তারা যখন এই অ্যারিস্টোক্রেটিক সোসাইটিরা তাদের হলিডেজ কাটাতো সেটাকেও কিন্তু রিপ্রেজেন্ট করছে। এবং এই মাউন্টেন্স অলসো রিপ্রেজেন্ট স্কেপ ফ্রম সোশ্যাল রেস্ট্রিকশন, সেটাও কিন্তু দেখাচ্ছে একটা টেম্পোরারি স্কেপ ফ্রম দ্য প্রেশার অফ মডার্ন লাইফ, সেটা দেখাচ্ছে। আই রিড মাচ অফ দ্য নাইট অ্যান্ড গো সাউথ ইন দ্য উইন্টার, আই রিড মাচ অফ দ্য নাইট, এবং সে পাস্ট মেমোরিকে রিপ্রেজেন্ট করছে মাচ অফ দ্য নাইট। তো এই আই রেড মাচ অফ দ্য নাইট কিন্তু লোনলিনেসকেও রিপ্রেজেন্ট করছে। গো সাউথ ইন দ্য উইন্টার, এবং উইন্টারের সময় তারা ওই সাউদার্ন প্লেসে যেত। সাউদার্ন প্লেস বলতে ইটালি, ফ্রান্স এগুলো। তার মানে এই যে দিস উইন্টার মাইগ্রেশনস আর পার্ট অফ লাক্সুরিয়াস লাইফস্টাইল অফ মডার্ন আপার ক্লাস বিফোর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, বাট আফটার দ্য ওয়ার দ্য অ্যারিস্টোক্রেটিক ওয়ার্ল্ড ডিক্লাইন্ড। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অ্যারিস্টোক্রেটিক ওয়ার্ল্ড কিন্তু ডিক্লাইন্ড হচ্ছে, সেটা কিন্তু আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি। সো ওকে, আমাদের আজকে টেক্সটটা এত দূরই থাকলো। নেক্সট ক্লাসে আমরা নেক্সট পোর্শনস টুকু ডিল করবো।